সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফরে গেলেন এবং দেশটিতে দুদিন থাকলেন। এরপরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে নিয়ে একই ফ্লাইটে তিনি মরিশাস গেলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, ভারতে যে দুদিন তিনি ছিলেন, এখানে বেশ কিছু সাক্ষাৎ তিনি করেছেন। দেশটির নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু ভারত এই যে সাক্ষাৎগুলো করেছে, এই সাক্ষাৎগুলোর একটারও বিবৃতি দেয়নি, কিংবা এই যে সাক্ষাৎগুলোতে কি কথা হয়েছে কিংবা কি নিয়ে আলোচনা হয়েছে সেই সব বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। সাধারণত এইসব বৈঠক হলে কিংবা কোনো দেশের সরকারি কোনো কর্তা ব্যক্তি যদি কোনো দেশে সফরে যান, তখন যদি কোনো বৈঠক হয়, সাক্ষাৎ হয়, তখন সেগুলো নিয়ে বাইল্যাটারাল স্টেটমেন্ট দেওয়া হয়। কিন্তু এই ক্ষেত্রে ভারত দেয়নি। বাংলাদেশে যে হাই কমিশন রয়েছে ভারতে, সেখান থেকে বলা হয়েছিল 2-3 ঘন্টার মধ্যে ভারত এটা নিয়ে স্টেটমেন্ট দিবে। কিন্তু আমরা দেখলাম 8 তারিখ গেল, 9 তারিখ গেল, ভারত কোনো স্টেটমেন্ট দেয়নি, অর্থাৎ বিবৃতি দেয়নি। এর মধ্য দিয়ে নতুন করে একটা সমালোচনা উঠেছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে ভারত সফরে গেলেন, এটাকে কি ভারত কোনোভাবে কাউন্টি করছে না, কিংবা কি এমন রাজনীতি সেখানে রয়েছে যেটার জন্য তারা এই ধরনের কোনো স্টেটমেন্ট দেয়নি। সাধারণত এই ধরনের সফরগুলোতে উভয় দেশই স্টেটমেন্ট দিয়ে থাকে এবং স্টেটমেন্ট দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে, কি কথা হয় সেই সব প্রকাশ করে। কিন্তু যখন স্টেটমেন্ট দেবে না, তখন বুঝে নিতে হবে হয় এটা অপমানজনক, না হলে এখানে এমন কোনো কিছু ঘটছে যেটা আসলে প্রকাশ করার মতো না, কিংবা আসলে চুপিসারে কোনো একটা বৈঠক করতে যাচ্ছে। কিন্তু আপনি যদি বাংলাদেশি মিডিয়া এবং ভারতীয় মিডিয়া দেখেন কম্পেয়ার করে, বাংলাদেশের মিডিয়াতে এটা নিয়ে খুব ঢালাওভাবে প্রচার হয়েছে, খুব ফলাও করে প্রচার করা হয়েছে, কিন্তু ভারতের মিডিয়াতে এটা খুব বেশি জায়গা পায়নি। অর্থাৎ ভারত এই সফরটাকে, ডক্টর খলিলুর রহমান ভারতে যে 2 দিন থাকলেন, 2 দিন যে বৈঠক করলেন, এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। এটার কারণ কি? এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে বাংলাদেশকে কি ভারত কোনো গুরুত্ব দিচ্ছে না? কিংবা বাংলাদেশে এখন নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় বসেছে, অর্থাৎ বিএনপি সরকার, তাদেরকে কি কোনো গুরুত্ব দিচ্ছে না কিংবা পাত্তা দিচ্ছে না, নাকি তাদের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করতে চাচ্ছে না কিংবা সম্পর্ক পুনঃস্থাপন করতে চাচ্ছে না? আমরা জানি ঐতিহাসিকভাবেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্কটা মূলত আওয়ামী লীগের সঙ্গে, এবং ভারতের সঙ্গে বিএনপির সরকারগুলোর সবসময় বিরোধ, কিংবা বাংলাদেশের পক্ষেই বিএনপি সরকার অবস্থান নিয়েছে। এবারও একটা অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এবং যাদের পতন হয়েছে তাদের অধিকাংশকেই ভারত তাদের দেশে আশ্রয় দিয়েছে। এর মধ্যে ঘোষণা দিয়ে কিংবা সরকারিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। এর বাইরেও আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী, আওয়ামী লীগের অনেক বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় থেকে তৃণমূলের অনেক নেতাকর্মী সেখানে আশ্রিত আছেন। আশ্রিত বলতে তারা কেউ বৈধভাবে, কেউ অবৈধভাবে সেখানে থাকছেন। এটা যে সরকার একেবারে অথরাইজড করে রাখতেছে এরকম না, তবে শেখ হাসিনাটা একেবারে লিগাল। ভারত লিগালি তার বন্ধুকে, যে বাংলাদেশের উপর নিপীড়ন চালিয়ে ভারতের স্বার্থ রক্ষা করেছে, সেই বন্ধুকে তারা রক্ষা করছে এবং তাকে আশ্রয় দিয়েছে। কিন্তু যখন নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হলো, সেই সরকারকে ভারত অভিনন্দনও জানিয়েছে, এবং সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী যিনি হলেন ডক্টর খলিলুর রহমান, তাকেও ভারত অভিনন্দন জানিয়েছে। কিন্তু তিনি যখন সফরে গেলেন, এই সরকার গঠনের 2 মাসের মধ্যেই যখন তিনি ভারতে গেলেন, তখন কোনো এই যে স্টেটমেন্ট দেওয়া বলেন কিংবা এটাকে গুরুত্ব দিয়ে দেখা, সেটা ভারত করছে না। কিন্তু তাদের কয়েকজন মন্ত্রী বৈঠক করেছে। ভারত এই জায়গায় বলছে এটা একটা ট্রানজিট সফর, কেননা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী একসঙ্গে মরিশাস যাবেন, অর্থাৎ তিনি এখানে ভারতের ট্রানজিটে এসেছেন। সেই কারণে তারা এটাকে খুব গুরুত্ব দিচ্ছে না, বা এটাকে স্টেটমেন্ট দেওয়ার বা বাইলেটারাল স্টেটমেন্ট দেওয়ার দরকার মনে করছে না। কিন্তু প্রশ্ন সেখানেই উঠছে, যখন বাংলাদেশের হাই কমিশন থেকে বলা হচ্ছে সাংবাদিকদেরকে আপনারা অপেক্ষা করুন, স্টেটমেন্ট আসবে, অর্থাৎ ভারত স্টেটমেন্ট দেবে। কিন্তু হাই কমিশনের এক্সপেকটেশন কিংবা বলার পরেও আমরা দেখলাম কোনো স্টেটমেন্ট আসেনি। তার মানে ভারত কি বাংলাদেশকে কোনোই পাত্তা দিচ্ছে না, কোনোই গুরুত্ব দিচ্ছে না, নাকি এই সফরটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না? কেন ভারত এটা করছে? আমরা জানি আমাদেরও ভারতের উপর অনেক কিছুর জন্য নির্ভরশীল,
এবং ভারতেরও এখানে অনেক ইনভেস্টমেন্ট আছে এবং প্রতিবেশী হিসাবে বাংলাদেশ স্থিতিশীল থাকা বা বাংলাদেশে পরিস্থিতি ঠিক থাকা ভারতের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশে যে পণ্য রপ্তানি করে, এই পণ্য রপ্তানি থেকে যে আয় ভারত করে, সেটাও কিন্তু ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা একে অপরের উপর নির্ভরশীল। কেউ কাউকে মানে ঝগড়া করে কিংবা হচ্ছে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে বা একে অপরের শত্রু হয়ে এই অঞ্চল আমাদের টিকে থাকা ভারতের জন্য এটা অস্বস্তিকর, আমাদের জন্য এটা চরম অস্বস্তিকর। এটা কখনোই আমাদের দুই দেশের জন্য সুখকর না। কিন্তু বাংলাদেশে যেমন ভারত বিরোধিতা রয়েছে, দিল্লি না ঢাকা এই স্লোগান যখন হয়েছে, ভারতীয় পণ্য যখন থেকে শেখ হাসিনার আমল থেকে বয়কট করা হয়েছে, এই যে দুইটা কারণে যে ভারত বিরোধিতা যে চরম আকারে দেখা যাচ্ছে, 1971 সন থেকেই বাংলাদেশে ভারত বিরোধিতা রয়েছে। যখন আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা সহায়তা করেছে, তখন থেকে অনেকেই মনে করছিলেন, অনেকেই এই অভিযোগ তুলছিলেন ভারত আমাদের উপর আধিপত্য তৈরি করেছে। সেই জায়গা থেকে ভারত বিরোধিতার এখানে একটা স্ট্রং গ্রাউন্ড রয়েছে। শেখ হাসিনাকে নিরঙ্কুশ সহায়তা করার দিক থেকে শেখ হাসিনা কয়েকটি নির্বাচনে তিনি যে অবৈধভাবে নির্বাচন করে বাংলাদেশের মানুষকে উপেক্ষা করে নির্বাচন করে তিনি টিকে গেলেন বা ক্ষমতায় থেকে গেলেন, সেগুলোকে ভারত নিরঙ্কুশভাবে সমর্থন দিয়েছে। বাংলাদেশের মানুষ এখানে এগুলা একেবারেই পছন্দ করেনি। ভারতের সাবেক বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে বাংলাদেশে বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছেন। অর্থাৎ বাংলাদেশে ভারত বিরোধিতা এখনও স্ট্রং পর্যায়ে রয়েছে। ভারতও এটা খুব ভালো করে জানে এবং ভারতের ভেতরেও বাংলাদেশের মানুষ যে ভারতের বিরোধিতা করে, সেখানেও নতুন কিছু শ্রেণী তৈরি হয়েছে এবং বিজেপি হিন্দুত্ববাদী কিছু লোক তৈরি হয়েছে যারা বাংলাদেশের বিরোধিতা করছে। এবং ভারতের পশ্চিমবঙ্গে বর্তমানে নির্বাচন বলতে আর কিছুদিন পর নির্বাচন। বিজেপি সরকার এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। তাদেরকে এই নির্বাচনে জয়ী হইতে হইলে বাংলাদেশের সঙ্গে তাদের এখন সম্পর্ক ঠিক করা কোনোভাবেই সমীচীন না। কেননা এখানে যে উগ্র হিন্দুত্ববাদী যারা রয়েছেন, এখানে যে ভোটের যে ফ্যাক্টর রয়েছে, বাংলাদেশের বিরোধিতা করা বা বাংলাদেশকে খুব একটা আশকারা দেওয়া বা বাংলাদেশকে সঙ্গে মাখামাখি সম্পর্ক তৈরি করা এখানকার ভোটাররা খুব বেশি পছন্দ করবে না। সেই কারণে ভারত চাচ্ছে যে বাংলাদেশ এখন তাদের সঙ্গে যোগাযোগ হইলেও সেটাকে খুব বেশি মাখামাখি পর্যায়ে নিয়ে যাবে না। সম্পর্ক ঠিক হবে কিনা সেই প্রশ্ন থাকছে। তবে ভারত এও চাচ্ছে এই ক্রাইসিসের সময়ে বাংলাদেশকে যে তারা কিছু তেল দিচ্ছে, জ্বালানি তেল দিচ্ছে, যে পাইপলাইন চুক্তির আওতায় কিন্তু এই তেল আসার কথা, এটা বাংলাদেশের ন্যায্য অধিকার। সেই যে তেলটা যে আসছে, এটার জন্য বাংলাদেশ যেন চুক্তিটা ভুলে গিয়ে আপাতত যেন ভারতকে ধন্যবাদ জানায়, অর্থাৎ বাংলাদেশ যেন ভারতের কাছে মাথা নত করে, সেটাও ভারত বাংলাদেশের কাছে চাচ্ছে। এরকমটাই ভারতের টোন। আমি ভারতেরই একজন সাংবাদিক যিনি বিবিসিতে কাজ করেন, শুভজিৎ ঘোষ, তার বেশ কয়েকটি লেখা পড়েছি। কয়েকটি লেখা তিনি এই সব ঘটনায় লিখেছেন, এইসব বিষয়ে, যে আসলে বাংলাদেশ কি ঘটতে যাচ্ছে, ভারত কি হতে যাচ্ছে। বিবিসি বাংলাতে তিনি বেশ কিছু রিপোর্ট করেছেন, এই সফর নিয়েও অন্তত 2টি রিপোর্ট তিনি করেছেন। সেই রিপোর্টগুলোতে তিনি স্পষ্টত উল্লেখ করেছেন যে আসলে এই সম্পর্ক আসলে এই পর্যায়ে কিভাবে এসেছে এবং এখন আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে। ভারত আসলে তার ভোটের জন্যই বাংলাদেশকে খুব আহামরি পাত্তা দিচ্ছে না, কিংবা এই বিষয়ে খুব বেশি যে স্টেটমেন্ট দেওয়া যেটা আসলে দরকার ছিল সেই স্টেটমেন্টও তারা দেয়নি। তারা মূলত তাদের জনগণকে বোঝাতে চাচ্ছে বাংলাদেশের সঙ্গে আমরা এখনও সম্পর্ক সেভাবে ঠিক করিনি, তবে বাংলাদেশ আমাদের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা চালাচ্ছে। এখানে অনেকেই বলে থাকেন যে এখানে যে নির্বাচন হয়েছে, বিএনপি যে ক্ষমতায় বসেছে, এগুলো ভারতের সঙ্গে সেটেল হয়ে বসেছে। আমার তা মনে হয় না। আমার কাছে মনে হয় ভারত এখনও তার রাজনীতিটাই করে যাচ্ছে। এখানে যে তার স্বার্থ রয়েছে, সেই স্বার্থগুলো উদ্ধারের জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে ভারত এর বাইরে আরেকটি চেষ্টা চালাচ্ছে, সেটি হলো বাংলাদেশে যে ভারত বিরোধিতা রয়েছে, বাংলাদেশের যে ভারত বিরোধী সেন্টিমেন্ট যে স্ট্রং পর্যায়ে রয়েছে, এটা নিরসন করার জন্য অন্যতম একটা কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশে নেক্সট যে রাষ্ট্রদূত বা হাই কমিশনার নিয়োগ দিবে, সেটা সম্ভবত একজন মুসলিম হাই কমিশনার নিয়োগ দিতে পারে। শুভজিৎ ঘোষই তার একটি লেখায়, একটি নিউজে তিনি এটা উল্লেখ করেছেন। যদি সেটা করে থাকে এবং মুসলিম যদি কোনো হাই কমিশনার এখানে নিয়োগ দিয়ে থাকে, সম্ভবত বাংলাদেশের মুসলিমরা বা বাংলাদেশে যারা ভারত বিরোধী গোষ্ঠী রয়েছে তারাও হয়তো চিন্তা করবে ভারত সম্ভবত তার কূটনীতিটা পাল্টাচ্ছে, বাংলাদেশের সঙ্গে সে সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। তবে অনেক বিশ্লেষক অনেকেই বলছেন এই সম্পর্ক ঠিক হবে শুধুমাত্র তাদের যে বিধানসভার যে নির্বাচন, এই পশ্চিমবঙ্গের যে নির্বাচন, এই নির্বাচনটি শেষ হলেই
এবং এটার ফলাফল হলেই এরপরেই আসলে সম্পর্কের যে আসল জায়গা সেটা নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে, তখন সব ঠিকঠাক হয়ে যাবে, এরকম অনেকেই বলছেন। তবে আমারও তা মনে হয় না। কেননা এখানে যদি আপনি সেটেলমেন্টের কথা বলেন, নানান কিছুর কথা বলেন, আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞার যে রয়ে গেল, আওয়ামী লীগকে যে আগে নিষিদ্ধ করা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং যে অধ্যাদেশটি জারি করা হলো সেই নিষেধাজ্ঞা দিয়ে, সেই অধ্যাদেশটি কিন্তু এই সংসদে পাশ হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে থাকছে। পাশাপাশি সাবেক স্পিকার শিরিন শারমিনকেও বাংলাদেশ গ্রেপ্তার করেছে। এই জায়গাতেও ভারতের মনক্ষুণ্ণতা থাকতে পারে। অর্থাৎ আওয়ামী লীগ নিষেধাজ্ঞার যে বিলটি, সেই বিলটি যে পাশ হলো, শিরিন শারমিনকে যে গ্রেপ্তার করা হলো, এগুলো নিয়ে ভারতের কিছুটা রাগ ক্ষোভ কিংবা মনক্ষুণ্ণতা থাকতে পারে। তবে এর বাইরেও, এগুলার বাইরে গিয়েও ভারত বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, এরকমটাই ভারতের বিশ্লেষকরা মনে করছেন। তবে আসল রাজনীতিটা হলো এখন নিজের দেশের জন্য রাজনীতি করা। যেমন ভারতের তার যে হিন্দুত্ববাদী যে সেন্টিমেন্ট রয়েছে, তারা উগ্র হলেও সেই ভোটটা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিরোধিতা ভারতকে করতে হচ্ছে। পাশাপাশি বাংলাদেশকেও তার দেশের রাজনীতি ঠিক রাখার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হচ্ছে, স্পিকার শিরিন শারমিনকে গ্রেপ্তার করতে হচ্ছে, এবং সরকারকে কিংবা যে কোনো পক্ষকেই তাদের ভোটের রাজনীতিতে টিকে থাকার জন্য ভারত বিরোধিতা যে সেন্টিমেন্ট রয়েছে সেটাকে সমর্থন করতে হচ্ছে। অর্থাৎ রাজনীতি এখন নিজের এবং নিজের জনগণের জন্য হয়ে উঠে দাঁড়াচ্ছে। সে জায়গায় শেষ পর্যন্ত এই সম্পর্ক কোন জায়গায় গিয়ে ঠেকবে সেটাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।